ইনান লার্নিং হোমে স্বাগতম। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমাদের রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাধারণত পরীক্ষায় এসে থাকে, সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা করা হবে। তোমাদের অতি নিকটে টেস্ট পরীক্ষা রয়েছে এবং যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে এবং যারা প্রত্যেকটি প্রশ্ন সমাধান করবে, আশা করি তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। ইতিমধ্যে তৃতীয় অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষায় সৃজনশীল এসে থাকে, সেই সকল প্রশ্ন নিয়ে সাজেশন দেওয়া হয়েছে এবং তোমরা যারা বিভিন্ন প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাদের জন্য এই পাঠ্য বই থেকে আজকে আলোচনা করা হবে। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আমরা সবাই জানি পদার্থ কি। পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয়। পূর্বে দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছি পদার্থের অবস্থা এবং আজ আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের একটি জিনিস জানা থাকতে হবে, তোমাদের যে বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলি এসে থাকে সেই প্রশ্নগুলি সাধারণত প্রত্যেকটা অধ্যায়ের শিকনফল থেকে এসে থাকে। এই পাঠের শিকনফলগুলি হচ্ছে এখানে মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক লিখতে পারা, মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারা, পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক বর ব্যাখ্যা করতে পারা, আপেক্ষিক পারমাণবিক বর থেকে আপেক্ষিক আণবিক বর হিসাব করা, পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা হিসাব করা এবং পরে যেটি রয়েছে আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করা, পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের বর্ণনা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করা, পরমাণুর বিভিন্ন কক্ষপথে এবং কক্ষপথের বিভিন্ন উপস্তরে পরমাণুর ইলেকট্রন সমূহকে বিন্যাস করতে পারা। অর্থাৎ এখানে যে শিকনফলগুলো রয়েছে মূলত প্রত্যেকটি পাঠে এভাবে এ ধরনের শিকনফল থেকে সাধারণত সৃজনশীল প্রশ্নগুলি এসে থাকে। অর্থাৎ এই পাঠের মূল বিষয়গুলি হচ্ছে এখানে যে শিকনফলগুলি দেওয়া হয়েছে সেই শিকনফলগুলো। তোমরা এই শিকনফলগুলোতে যে সকল প্রশ্নগুলি রয়েছে সেই সকল প্রশ্নগুলির উত্তর জানা থাকলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আনসার করা সম্ভব। আমরা এখন দেখব মৌলিক ও যৌগিক পদার্থ কি। এখান থেকে সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে। মৌলিক পদার্থ কি এবং যৌগিক পদার্থ কি। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলে মৌলিক পদার্থ। তোমরা চাইলে এটি নোট করে রাখতে পারো অথবা এখানেও দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। ব্যাস এতটুক জানা থাকলেই হবে মৌলিক পদার্থ কি এবং মৌলিক পদার্থের উদাহরণ।
অর্থাৎ পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো রয়েছে প্রত্যেকটি হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ পর্যায় সারণীতে 118টি পদার্থই হচ্ছে মৌলিক পদার্থ। তাছাড়াও অন্যান্য যে কোনো পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে যদি সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাহলে সেটাকে মৌলিক পদার্থ বলা হয়। যৌগিক পদার্থ। এখন আমরা জানব যৌগিক পদার্থ কি। যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ সাধারণত ওই পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে অথবা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যাবে। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। পানি, তোমরা যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো সবাই আশা করি জানো পানির সংকেত H2O, অর্থাৎ 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন নিয়ে পানি তৈরি হয়। H2O, এটা হচ্ছে পানির সংকেত। তাহলে পানিকে যদি আমরা রাসায়নিকভাবে ভাঙি বা বিশ্লেষণ করি, এখানে হাইড্রোজেন পাওয়া যাবে এবং অক্সিজেন পাওয়া যাবে। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটি কিন্তু আলাদা পরমাণু, অর্থাৎ দুইটি আলাদা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যাবে। সেজন্য পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। তাছাড়া বিভিন্ন ধরনের যৌগ রয়েছে, যে সকল যৌগ একাধিক পরমাণু দ্বারা গঠিত তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। অণু ও পরমাণু, অর্থাৎ পরমাণু এবং অণু কি, এখান থেকেও সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নগুলি এসে থাকে। অণু কি এবং পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে, এবং দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়াকে বলা হয় অণু। অর্থাৎ H, এটি হচ্ছে একটি পরমাণু। অক্সিজেন, এটি হচ্ছে পরমাণু। নাইট্রোজেন, এটিও একটি কি পরমাণু। অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে প্রত্যেকটি হচ্ছে পরমাণু। আর পরমাণুর সংখ্যা হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে পরমাণু বলে। অণু কি, অণু হচ্ছে একের অধিক পরমাণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় অণু। একের অধিক, এখানে আমরা অণুর একটি উদাহরণ যদি দেখি, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে কয়টি হাইড্রোজেন? দুটি হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে H2। তো প্রত্যেকটি পদার্থ যদি একে অপরের সাথে যুক্ত হয় অথবা একটি পরমাণু যদি অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা অণু বলতে পারি। যেমন এখানে H2O, এটা হচ্ছে পানির সংকেত। কিছুক্ষণ আগে তোমাদের দেখেছিলাম যে পানির সংকেত H2O, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানি তৈরি করছে, অর্থাৎ এখানে এক অণু পানি তৈরি করছে। তো এভাবে পরস্পরের সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ নিজেরা নিজেদের সাথেও যুক্ত হয়ে অণু গঠন করতে পারে, অথবা নিজে একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু গঠন করতে পারবে। আশা করি তোমরা অণু এবং পরমাণু বুঝতে পেরেছ। মৌলের প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। অর্থাৎ মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে মৌলিক পদার্থকে আমরা প্রথমেই জেনেছি, মৌলিক পদার্থ হচ্ছে কি, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হয়
মৌলিক পদার্থ, আর এ সকল মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। তাহলে মৌলিক পদার্থ আমরা জানি পর্যায় সারণীতে অবস্থিত 118টি মৌল হচ্ছে মৌলিক পদার্থ, এবং তাদেরকে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে প্রতীক। হাইড্রোজেনকে আমরা এখানে এইচ দ্বারা প্রকাশ করে থাকি, এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এটি হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। অর্থাৎ এই পর্যায় সারণীতে অনেকগুলি মৌল আছে যাদের একটি মাত্র আলফাবেট নিয়ে প্রতীক তৈরি করা হয়, এবং কিছু মৌল আছে যে মৌলগুলোর সাধারণত দুটি আলফাবেট নিয়ে প্রতীক লেখা হয়। তাছাড়া কিছু কিছু মৌল আছে যেগুলো সাধারণত ল্যাটিন নাম দিয়ে তাদের প্রতীক সাধারণত কি চিহ্নিত করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে একটি মাত্র আলফাবেট দিয়ে গঠিত প্রতীক, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এভাবে অনেকগুলি প্রতীক তোমরা পর্যায় সারণীর মধ্যে দেখতে পাবা। আমরা পরবর্তী যে ভিডিও সেটিতে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। এখানে যে সকল দুটি আলফাবেট নিয়ে মৌল তৈরি হচ্ছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দুটি, যেমন ক্লোরিন, এখান থেকে সি এবং এল নেওয়া হয়েছে। ক্যালসিয়াম, এটার সি এবং এ নেওয়া হয়েছে। অর্থাৎ যখন আমরা একের অধিক অর্থাৎ একটি আলফাবেট থেকে দুটি আলফাবেট নিয়ে কোনো প্রতীক চিহ্নিত করব বা প্রতীক লিখব, তখন সাধারণত প্রথম মৌলটি হবে ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয় মৌলটি হবে স্মল লেটার। আর একটি মাত্র আলফাবেট দিয়ে যদি প্রতীক লেখা হয় তাহলে প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের। এখন আমরা দেখব ল্যাটিন নাম ব্যবহার করে অনেক মৌলের প্রতীক চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয় থাকে। সোডিয়াম, কপার, পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি, বাকিগুলো সেম একই। এখানে রয়েছে কি রয়েছে? সোডিয়াম, তারপর রয়েছে কপার, পটাশিয়াম, সিলভার, টিন, আর হচ্ছে অ্যান্টিমনি। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, কপারের ল্যাটিন নাম হচ্ছে কপারাম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে এরজেন্টাম, টিনের ল্যাটিন নাম হচ্ছে স্ট্যান্নাম এবং অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে স্টিবিয়াম। এ সকল মৌলের ল্যাটিন নাম হতে এবং সোডিয়ামের ক্ষেত্রে এনএ দ্বারা তার প্রতীক প্রকাশ করা হয়, কপারের সিইউ দ্বারা তার প্রতীক প্রকাশ করা হয়ে থাকে, পটাশিয়াম কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে সকল মৌলগুলো রয়েছে প্রত্যেকটি মৌলের ল্যাটিন নাম থেকে তাদের সাধারণত প্রতীক প্রকাশ করা হয়েছে। তবে নিয়ম একই, যদি একটি মৌল দ্বারা তাদের প্রতীক প্রকাশ করা হয় তাহলে সেটি ক্যাপিটাল লেটার, এবং দুটি মৌল হলে প্রথমটি ক্যাপিটাল এবং দ্বিতীয়টি হবে স্মল লেটার। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্রতীক লেখার নিয়মও পরীক্ষায় এসে থাকে, যদি আসে তাহলে এখান থেকে যে 2-3টা নিয়ম রয়েছে, প্রথমে ক্যাপিটাল লেটার লিখতে হবে, দুটি মৌল দুটি আলফাবেট নিয়ে প্রতীক গঠিত হলে প্রথমটি ক্যাপিটাল এবং দ্বিতীয়টি স্মল লেটার লিখতে হয়। তারপর কিছু কিছু মৌল রয়েছে যেগুলি ল্যাটিন নাম থেকে প্রতীক প্রকাশ করা হয়ে থাকে। তো আশা করি তোমরা প্রতীক কি বুঝতে পেরেছ। এখানে প্রতীক লেখার কিছু নিয়ম রয়েছে, তোমরা এগুলো পড়ে নিবা। অর্থাৎ কিছুক্ষণ আগে তোমাদের যেভাবে বুঝিয়েছি ঠিক এভাবে এখানে লেখা আছে। এখন আমরা জানবো সংকেত কি। সংকেত হচ্ছে হাইড্রোজেনের একটি অণু প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়। আমরা জানি একটি অণু তৈরি করতে সাধারণত H2 ব্যবহার করা হয়। অর্থাৎ অণু হচ্ছে একের অধিক পরমাণু, অর্থাৎ দুটি অথবা তিনটি অথবা চারটি অর্থাৎ একাধিক পরমাণু যুক্ত হয়ে সাধারণত আমরা জানি যে অণু তৈরি হয়। তাহলে হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু H আছে। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2O অর্থাৎ অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন
এখানে যুক্ত হয়েছে। তো এই যে H2O এখানে অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এখানে অক্সিজেন অণু হাইড্রোজেন অণুতে 2টি হাইড্রোজেন যুক্ত রয়েছে। এই যে তাদের কয় পরমাণু এখানে যুক্ত হয়েছে সেটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সংকেত। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো সংকেত কি। এখানে রয়েছে নাইট্রোজেন, N2, অ্যামোনিয়া, NH3, এখানে 3টি হাইড্রোজেন, Cl2, এখানে 2টি ক্লোরিন পরমাণু, এখানে H2SO4, 2টি হাইড্রোজেন, একটি সালফার এবং 4টি অক্সিজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন রয়েছে। পরমাণুর ভেতরের কণা। সাধারণত পরমাণু আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে সেই কণিকাটা কি? এই কণিকাটা হচ্ছে সাধারণত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মৌলিক পদার্থের যে কণিকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখানে ইলেকট্রন হলো পরমাণু একটি মূল কণিকা যার আধান চার্জ ঋণাত্মক বা নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, এবং দুইটি প্রায় সমান সমান থাকে। অর্থাৎ ইলেকট্রনের চার্জ যদি 10 হয় তাহলে প্রোটনের চার্জও 10 হয়, এবং তাদের যে আপেক্ষিক আদান সেটি সাধারণত শূন্য হয়ে থাকে, অর্থাৎ চার্জ শূন্য হয়ে থাকে পরমাণু। তো এখানে আদানের পরিমাণ হচ্ছে মাইনাস, এখানে মান দেওয়া আছে 1.60 ইন্টু 10⁻119 কুলম্ব। এখানে অনেকগুলি মান দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে, এবং তোমরা চাইলে এখান থেকে এই টেবিল যেটি রয়েছে এটি তোমরা একটু দেখে নিবা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় সাধারণত এখানে এন দ্বারা। তো এইগুলোকে প্রকাশ করা হয় সাধারণত এই প্রতীক দ্বারা। এবং এখানে প্রকৃত আদান বা চার্জ রয়েছে, এই যে প্রকৃত আদান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর, এই সকল মানগুলি তোমরা এগুলো মুখস্থ করে রাখবা। এই মানগুলি সাধারণত নৈর্ব্যক্তিক যে তোমাদের পরীক্ষা হয় সেই নৈর্ব্যক্তিক প্রশ্নে এই মানগুলো এসে থাকে সাধারণত। এখন আমরা দেখব যে পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা এখানে সংক্ষেপে যদি সেটি মনে রাখার চেষ্টা করি যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে এবং প্রত্যেকটি মৌলকে সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। অর্থাৎ প্রথমে রয়েছে হাইড্রোজেন, তারপর রয়েছে হিলিয়াম, তারপর রয়েছে লিথিয়াম, রয়েছে কার্বন, তারপর রয়েছে অক্সিজেন। তো এই যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলোকে যেভাবে সুসজ্জিতভাবে শৃঙ্খলভাবে সারণীভুক্ত করা হয়েছে, এবং এই সারণীর যে সকল সারিগুলি রয়েছে তাদেরকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে কিন্তু সাজানো হয়েছে। অর্থাৎ তাদের বড় অনুসারে সাজানো হয়েছিল প্রথমে, এবং পরবর্তীতে তাদেরকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে। অর্থাৎ আমরা এখন জানবো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। 8 বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা রয়েছে 8, এটা আমরা কি বুঝি? এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটা বলতে আমরা কি বুঝি? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এটা বলতে আমরা কি বুঝি? কারণ পর্যায় সারণীতে গ্রুপ একে প্রথম যে মৌলটি সেটি হচ্ছে হাইড্রোজেন, এবং এটা প্রথম গড়ে থাকার কারণে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এবং গ্রুপ 18তে পর্যায় সারণীর দ্বিতীয় যে গড়টি রয়েছে সেই গড়টিতে রয়েছে প্রথমে হিলিয়াম, দ্বিতীয় গড়ে রয়েছে হিলিয়াম, সে কারণে
এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তোমাদের আমি একটু পর্যায় সারণী একটু বিশ্লেষণ করে দেখিয়ে দিলে সম্ভবত ভালো হবে। আমরা একটু পর্যায় সারণীটি দেখি। এই যে এখানে 1 নাম্বার অর্থাৎ প্রথম যে গ্রুপটি রয়েছে, প্রথম গ্রুপে প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এবং দ্বিতীয় যে মৌলটি রয়েছে দ্বিতীয় সারণীর দ্বিতীয় ঘরে, সেটি হচ্ছে হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তৃতীয় ঘরে যে মৌলটি রয়েছে সেটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। অর্থাৎ তোমরা এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত যে সকল মৌলগুলি রয়েছে প্রত্যেকটি মৌল মুখস্থ করে ফেলবা 1 থেকে 30, তাহলেই তোমাদের 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ হয়ে যাবে। প্রথমে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অর্থাৎ এভাবে 30টা তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত আশা করি পারমাণবিক সংখ্যাটি মুখস্থ হয়ে যাবে। ভর সংখ্যা কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়ে থাকে। কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়ে থাকে। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে ভর সংখ্যা বলতে আসলে কি বোঝানো হয়, তোমাদের আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরে নিলাম এটি একটি পরমাণু, তার সাধারণত এই পরমাণুটির ভিতরে যে কণাগুলো থাকে এখানে একটি পরমাণু, তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে রয়েছে ভিতরে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে রয়েছে ইলেকট্রন। আমরা জানি যে পরমাণু ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত, আর এই কণিকাগুলো হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন ও নিউট্রন। অর্থাৎ ভিতরে রয়েছে অবস্থিত নিউট্রন ও প্রোটন এবং বাইরে রয়েছে, এটি ধরে নিলাম আমরা ইলেকট্রন। অর্থাৎ একটি মৌলের প্রোটন সংখ্যা 6 হলে তার পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6 হলে তার ইলেকট্রন সংখ্যাও 6। কিন্তু নিউটন সংখ্যাটা একটু ব্যতিক্রম হয়, কেননা প্রত্যেকটি মৌলেরই একটি নির্দিষ্ট ভর সংখ্যা রয়েছে। যেমন এখানে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। এই ভর সংখ্যাগুলো তোমাদের অনেকের মুখস্থ করতে সমস্যা হয়, অনেকেই মনে রাখতে পারো না। ভর সংখ্যা নিয়ে তোমাদের আমি মনে রাখার একটি আলাদা ভিডিও আপলোড করব। অর্থাৎ তোমরা ভর সংখ্যাগুলো মনে রাখার একটি আজব টেকনিক পেয়ে যাবা, তাহলে তোমরা 30 পর্যন্ত এই ভর সংখ্যাগুলি মুখস্থ করে ফেলবা। তো এই ভর সংখ্যাটা সাধারণত তার 23। এখানে সোডিয়ামের ভর সংখ্যা 23, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি প্রোটন সংখ্যাকেই বলা হয় সাধারণত পারমাণবিক সংখ্যা। তাহলে সোডিয়ামের এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দেওয়া হলে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে নিউটন সংখ্যা। এখন আমরা দেখব যে এখানে সোডিয়ামের ভর সংখ্যা রয়েছে 23 এবং তার প্রোটন সংখ্যা যদি আমরা এখানে মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে এখানে থাকে 12। অর্থাৎ এখানে সোডিয়ামের
নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে কিছু কিছু মৌল যেগুলির ভর সংখ্যা বেশি তাদের কিন্তু নিউট্রন সংখ্যাও বেশি থাকে, এবং অনেকগুলো মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পারমাণবিক সংখ্যা যেটি দেওয়া থাকে এবং তার দ্বিগুণ হয়ে যায় ভর সংখ্যা। তবে দ্বিগুণের অতিরিক্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবা যে এটির নিউট্রন সংখ্যা এখানে বেশি রয়েছে। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 এবং তার নিউট্রন সংখ্যা কিন্তু 6, কারণ পারমাণবিকের কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। তো ব্যতিক্রম এ ধরনের কিছু মৌল রয়েছে যেগুলির ভর সংখ্যাটা দ্বিগুণের চেয়ে বেশি থাকে, সে সকল মৌলের সময় নিউট্রন সংখ্যাও বেশি থাকবে। এখানে কিছু মৌল দেওয়া আছে, তাদের সংক্ষিপ্ত প্রকাশ। এখানে ভর সংখ্যা হচ্ছে উপরেরটি এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে নিচেরটি, অর্থাৎ ভর সংখ্যা পারমাণবিক সংখ্যাকে মৌলের সাথে এভাবে প্রকাশ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবচেয়ে এ পাঠের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যেটি বিভিন্ন পরীক্ষায় সাধারণত তোমাদের ঘ এবং ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলি এসে থাকে, সাধারণত এই ধরনের প্রশ্নে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরমাণুর মডেল। এখানে দুটি পরমাণু মডেল রয়েছে এবং দুটি মডেলেরই সীমাবদ্ধতা রয়েছে। আমরা এই দুটি পরমাণু মডেল এবং তাদের সীমাবদ্ধতা এবং কোনটির গ্রহণযোগ্যতা বেশি সেটি আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। মডেলটি এরকম: পরমাণুর একটি নির্দিষ্ট কেন্দ্র আছে। পরমাণুর একটি নির্দিষ্ট কি আছে? কেন্দ্র আছে। এই দিলাম আমরা কেন্দ্র। আমরা জানি কেন্দ্র। আমি একটু ফাঁকা জায়গায় মডেলটি আঁকার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, এখানে দেখে যাচ্ছি পরমাণু নির্দিষ্ট একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে আমরা জানি কোষের ভিতরে যে গোলাকার অঙ্গাণু থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এটাকে ধরে নিলাম আমরা নিউক্লিয়াস এবং তার মধ্যে একটি কেন্দ্র আছে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এখানে ভেতরে সাধারণত থাকবে প্রোটন। এই যে কেন্দ্র, তাহলে এই ভেতরে রয়েছে প্রোটন। ঠিক আছে, যেহেতু আপেক্ষিক ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হবে। নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন। এটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে থাকবে এই যে এখানে থাকবে ইলেকট্রন এবং তার ভেতরে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রন। আমরা এখানে প্রোটন দিয়েছি, এখন আমরা দিব নিউট্রন। তোমাদের কিছুক্ষণ আগে যে আমি এখানে যে মৌলটি দেখেছিলাম পরমাণুর গঠন সেটি, যাই হোক আমরা এটিকে ধরে নিলাম নিউট্রন। নিউট্রনের বড়ই পরমাণু বড় হিসেবে বিবেচনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। একটি পরমাণুর কেন্দ্র আছে এবং কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এটি গোলাকার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন। নিউক্লিয়াসের ভেতরে এই যে প্রোটন, হ্যাঁ, ব্লু কালারগুলো, আর তার বাইরে হচ্ছে এই গ্রিন কালারগুলো, মানে সবুজ কালার, এটি হচ্ছে ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে পরমাণুর ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই অর্থাৎ শূন্য কেন ধরা হচ্ছে?
কারণ এখানে যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন থাকবে। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ তাহলে প্রোটন এবং নিউট্রন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেখানে তার চার্জ হবে 0। কিন্তু এখানে নিউট্রনের যে সংখ্যাটি রয়েছে, এই নিউট্রন এবং প্রোটনের যে মোট ভরটি সেটি সাধারণত ভর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। দুই, যে জিনিসটি রয়েছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা পরমাণুটি এঁকেছিলাম যেখানে ভিতরে কয়েকটি প্রোটন এবং কয়েকটি নিউট্রন ছিল, তার মধ্যে অনেক জায়গায় কী রয়ে গেছিল, ফাঁকা রয়ে গেছিল। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে সৌরজগৎকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের গ্রহ সেগুলি কি ক্রমবর্ধমান ঘুরে বেড়াচ্ছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ কি প্রতিনিয়ত ঘুরছে। এই যে ইলেকট্রন হচ্ছে বাইরে, এখানে আমরা দিয়ে দিলাম, এই ইলেকট্রনগুলো প্রতিনিয়ত ঘুরছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ এটার ভেতরে যদি 5টি প্রোটন থাকে তাহলে তার বাইরেও 5টি ইলেকট্রন থাকবে। ভেতরে যদি 20টি প্রোটন থাকে তাহলে তার বাইরেও কিন্তু 20টি প্রোটন থাকবে, এই ইলেকট্রন থাকবে। অর্থাৎ সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রন একটি পরমাণুর মধ্যে থাকবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্ন, তাই পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে 0। এই প্রশ্নটিও অনেক সময় এসে থাকে, পরমাণু সামগ্রিক চার্জ 0 কেন, বা পরমাণু চার্জ 0 কেন। অর্থাৎ সর্বশেষ যেটি রয়েছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। অর্থাৎ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ, অর্থাৎ এখানে যে পরমাণুটি রয়েছে নিউক্লিয়াস, তার বাইরে যে ইলেকট্রন এগুলোর চার্জ হচ্ছে ঋণাত্মক, এবং ভিতরে যে প্রোটন এবং নিউট্রন সেগুলোর চার্জ হচ্ছে ধনাত্মক। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবীর যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন, সেরকম নিউক্লিয়াসের চারদিকে ক্রমবর্ধমান ঘুরছে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়ে থাকে। নিউক্লিয়ার মডেল, এটিও জ্ঞানমূলক প্রশ্নে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। তিনি একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। অর্থাৎ সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি, সাধারণত ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়ে থাকে সেগুলো কি বলা হয়, সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাটি রয়েছিল, প্রথম সীমাবদ্ধতা দেখি। এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ এই একটি মডেল যারকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরছে, এই কক্ষপথগুলোর কোনো আকার, কোনো ব্যাসার্ধ কিংবা কোনো আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু কিভাবে ঘুরছে সেটি কিন্তু রাদারফোর্ড স্পষ্ট করে বলতে পারেনি। যে কারণে এখানে বলা হয়েছে যে এই মডেলের ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ, আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। অর্থাৎ সৌরজগতে কোনো গ্রহ, উপগ্রহ যেগুলো রয়েছে তাদের কোনো চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন, নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। অর্থাৎ পরমাণুর মধ্যে যেটি রয়েছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ রয়েছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা কি সঠিক নয়, কারণ হচ্ছে সৌরজগৎ হচ্ছে চার্জবিহীন, সেখানে কোনো ধরনের চার্জ নেই। কিন্তু পরমাণুর মধ্যে সাধারণত ইলেকট্রন
প্রোটন অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জ এবং প্রোটন ধনাত্মক চার্জ হিসেবে কিন্তু বলা হয়েছে। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা ধরে নিলাম এই পরমাণুতে ইলেকট্রনগুলো ক্রমবর্ধমান, সেগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটি ইলেকট্রন হলে সেটি ঘুরতে পারবে এই বৃত্তকে কেন্দ্র করে, কিন্তু একাধিক পরমাণু হলে সেগুলো কিভাবে ঘুরবে? অর্থাৎ একটি হলে ঘুরতে পারবে, দুটি হলে সহজ হবে, কিন্তু 50টি ইলেকট্রন যখন সহ থাকবে সেগুলো আসলে কিভাবে ঘুরবে? হ্যাঁ, সেই সম্বন্ধে কোনো কক্ষপথের কথা তিনি বলেননি। হ্যাঁ, স্পষ্টভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলে এই সকল কক্ষপথগুলো এবং এই সকল ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকবে এবং কোন নীতি অবলম্বন করে সেগুলো ক্রমান্বয়ে চলতে থাকবে সেগুলো কিন্তু এখানে বলা হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারা থাকবে। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি কমতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে। একসময় সেটি নিউক্লিয়ার উপর পতিত হবে এবং সেটি একটি সময় সেটির অস্তিত্ব নাও থাকতে পারে এবং সেটি বিলীন হয়ে যেতে পারে। তাহলে আমরা শিখলাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা জানব বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে, অর্থাৎ ওনার যে সীমাবদ্ধতা রয়েছে এবং ওনার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণু একটি মডেল প্রদান করেন। এই মডেলগুলোকে বোরের পরমাণু মডেলও বলা হয়ে থাকে। পরমাণু মডেল মতবাদগুলো এরকম: পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। আমরা পূর্বেই বলেছি যে তাদের যে একটি নিউক্লিয়াস রয়েছে সেটিকে সাধারণত এককভাবে কোনো পরমাণু ঘুরতে পারবে, কিন্তু একাধিক পরমাণু হলে সেটি কিন্তু আসলে কোন নিয়ম অনুসরণ করে ঘুরবে এবং কোন নিয়ম অনুসারে সেটি চলবে সেটি কিন্তু এখানে স্পষ্ট রাদারফোর্ড বলতে পারেননি। সেজন্য নিলস বোর সেখানে বিভিন্ন কোন কক্ষপথগুলোতে এই পরমাণুসমূহ সাধারণত ঘুরতে থাকবে সে সকল কক্ষপথ সম্বন্ধে উনি কি ধারণা দেন। বি, বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এখানে অর্থাৎ যে মডেলটি রয়েছে বোরের সেখানে শক্তি স্তরের যে ইলেকট্রন রয়েছে ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগ এখানে বিজ্ঞানী নিলস বোর উল্লেখ করেছেন। এম, আর, বি, এইচ, এন এগুলো হচ্ছে তাদের ভরবেগ এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 1, 2, 3, এগুলো তোমরা পড়ে নিবা। 3 অর্থাৎ সি নাম্বারে যেটি রয়েছে, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে সেখানে ইলেকট্রনের শক্তি শোষিত হয়, কিন্তু নিলস বোর বলেছেন যে সেটি শোষিত বা বিকিরিত হয় না, ফলে তার কণাগুলো সাধারণত স্থায়ী থাকে। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার যদি ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এখানে এইচ বি ইকুয়াল টু দেওয়া আছে hc/λ। এখানে সি হচ্ছে আলোর বেগ, বি হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তিনি এখানে বলেছেন যে সমস্ত ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবে তখন তাদের মধ্যে যে আলোর বিকিরণ হয় তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে সেখানে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। বোর
পরমাণু মডেলের সাফল্য। এ নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো ঘুরে যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বুরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। এটি হচ্ছে বুরের পরমাণু মডেলের প্রথম সাফল্য। দ্বিতীয়ত, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। সি, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বুরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেনের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। বুর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ বুর পরমাণু মডেলের মধ্যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। প্রথমত, যেটি হচ্ছে বুর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এটি হচ্ছে বুর পরমাণু মডেলের প্রথম ত্রুটি। দ্বিতীয়ত রয়েছে, বুরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সৃষ্টি করে বা রেখার সমষ্টি হয়ে থাকে। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বুর মতবাদ অনুসারে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। 3 নম্বর, যেটি রয়েছে সি, বুরের পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুগুলো ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও সেগুলো ঘুরছে। পরমাণুর শক্তিস্তর বা ইলেকট্রন বিন্যাস, বুরের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয়ে থাকে। প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², অর্থাৎ 2n², 2 আর হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ। অর্থাৎ প্রথম যে শক্তিস্তরটি রয়েছে, আমরা জানি প্রত্যেকে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে সাধারণত 1, 2, 3, 4, 5 এভাবে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো প্রথম স্বাভাবিক সংখ্যাটির বর্গ করলে এখানে 1 হয়, তাহলে সেটি হবে 2, আর 1² 1, তাহলে 2 আর কে গুণ করলে 2 হবে। এখানে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। প্রধান শক্তি স্তর হচ্ছে KLMN, KLMN। তাহলে প্রধান শক্তি স্তর কে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হতে পারে যেমন 2n², অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে 1², তাহলে 2 আর এবং 1 গুণ করলে সেটি হবে 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেহেতু স্বাভাবিক সংখ্যার বর্গ, তাহলে স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়টি হবে 2, 2 করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার, আমরা জানি তৃতীয় স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 3 এবং 3 3 9, 9 দুগুণে 18। চতুর্থ যে শক্তি স্তরটি রয়েছে n, সেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে যেহেতু চতুর্থ, সেক্ষেত্রে এটি হবে 4², তাহলে 4² হবে 4 4 16, 16 দুগুণে 32টি, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। এটি সুস্পষ্টভাবে এখানে বুর পরমাণু মডেলে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রন বিন্যাস রয়েছে, যেমন হাইড্রোজেন 1, তার একটি শক্তিস্তর একটি ইলেকট্রন। 2 রয়েছে হিলিয়াম, তার একটি শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এ কারণে প্রথম কে শেলে রয়েছে 2টি ইলেকট্রন। এভাবে প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস তোমরা এগুলো করে নিবা। প্রথম শক্তিস্তরে 2টি, দ্বিতীয় শক্তিস্তরের সর্বোচ্চ 8টি, তৃতীয় শক্তিস্তরের সর্বোচ্চ 18টি এবং চতুর্থ শক্তিস্তরের সর্বোচ্চ হচ্ছে 32টি। আমি একটু তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। এখানে প্রথমত হচ্ছে n,
নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাধারণত এই যেখানে 7 অর্থাৎ 7। এখানে প্রথম যে শেলটি সেটি হচ্ছে কে, প্রথম শেল। তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি? 2টি। এখানে সে 2টি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারবে, এই 2টি ইলেকট্রন। কিন্তু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 7 অর্থাৎ 7। তাহলে তার আরও 5টি ইলেকট্রন রয়ে গেছে। তাহলে দ্বিতীয় যে শক্তি স্তরটি হবে সেখানে সে 5টি ইলেকট্রন, যেহেতু সর্বোচ্চ 8টি নিতে পারবে, যেহেতু তার 5টি বাকি রয়ে গেছে, তাহলে সেখানে সে 5টি ইলেকট্রন ধারণ করবে। তো এভাবে প্রত্যেকটি পরমাণু প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 8টি। যদি 8-এর অধিক থাকে সেক্ষেত্রে 18টি বসাতে পারবা। তবে এখানে কে কে এল এম এন, আমরা এই 4টি শক্তি স্তর আগে একটু দেখে নিই। কে এল এম এবং হচ্ছে এন। কে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, এল এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, এম এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 18টি ইলেকট্রন, এন এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 32টি ইলেকট্রন। এখন আমরা দেখব জিঙ্ক একটি 18টি কীভাবে বসাইতে হয়। প্রথম ইলেকট্রনে রয়েছে 2টি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। তারপর রয়েছে 8টি, তাহলে 8 এবং 2 হচ্ছে 10। তাহলে আমাদের হাতে রয়ে গেছে এখনও 20টি। তাহলে কিন্তু আমাদের 18টি ইলেকট্রন বসিয়ে আরও ইলেকট্রন কিন্তু থেকে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু 18টি ইলেকট্রন বসাতে পারবো এখানে। তাহলে এখানে 18টি ইলেকট্রন বসিয়ে, আর যেহেতু আরও 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে তার তো সর্বশেষ শক্তি স্তর হবে 2টি ইলেকট্রন। উপশক্তি স্তর আমরা পূর্বে আলোচনা করেছি, প্রধান শক্তি স্তর। এখন আলোচনা করব উপশক্তি স্তরের ধারণা সম্বন্ধে। উপশক্তি স্তরগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। বিভিন্ন সৃজনশীলে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরে দেওয়া থাকে, প্রধান শক্তি স্তরে দেওয়া থাকে। তবে প্রধান শক্তি স্তরের চেয়ে উপশক্তি স্তরগুলো বেশি দেওয়া থাকে। উপশক্তি স্তর হচ্ছে সাধারণত 4টি, সেটি হচ্ছে এস, পি, ডি, এফ। এবং প্রধান শক্তি স্তর হচ্ছে 4টি, কে, এল, এম, এন। এবং তাদের 4টি উপশক্তি স্তর রয়েছে এস, পি, ডি, এফ। আমরা প্রথমে দেখব যে এস অর্থাৎ প্রধান শক্তি স্তরের প্রথমে রয়েছে, যদি এন হয় তাহলে তার অরবিটাল হচ্ছে 1s, অর্থাৎ প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তরে প্রথম যে শক্তি স্তরটি রয়েছে সেটিতে একটি মাত্র ইলেকট্রন বসবে, সেটা হচ্ছে 1s। দ্বিতীয় শক্তি স্তর আমরা যেহেতু এস, পি, তাহলে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 6 এবং ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 14। তাহলে প্রথমে যেহেতু এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে বসবে 2s অর্থাৎ 2টি ইলেকট্রন। এখানে বসতে পারবে 2s, তারপরে বসবে 2p। এভাবে তৃতীয় এন সমান যখন 3 হবে তখন 3s, 3p, 3d। এন সমান যখন 4 হবে তখন 4s, 4p, 4d, 4f। আমরা এগুলো চিত্রের মাধ্যমে একটু দেখলে আমাদের একদম ইজি হবে। আমরা একটু এই উপশক্তি স্তরগুলোর একটি সারণী রয়েছে, একটি চিত্র রয়েছে, আমরা চিত্রটির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রথমত এই ধারাবাহিকতা বসাতে হবে। প্রথম 1s, তারপর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2s, 2p, তৃতীয় যে ধারাবাহিকতা হচ্ছে 3s, 3p, 3d, চতুর্থ হচ্ছে 4s, 4p, 4d। আমরা এখন চিত্রটি একটু দেখে নেই। এই অরবিটালের শক্তিক্রম প্রথমে এখানে দেখো রয়েছে 1s, তারপরে 2s,
তারপর 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s। অর্থাৎ প্রথম যখন ইলেকট্রনটি প্রবেশ করবে 1s, তারপরে প্রবেশ করতে হবে 2s, তারপরে প্রবেশ করতে হবে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s। কিন্তু এই চিত্রটি যে রয়েছে এখানে শক্তিক্রমের, এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে 2s 2p 3s, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি আগে 3s 3p 3d, অর্থাৎ ডিতে কিন্তু ইলেকট্রনগুলো আগে প্রবেশ করে। যদিও এখানে দেওয়া হয়েছে যে 1s 2s 2p 3s 3p 4s, 3pর পরে এখানে 4s ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে n সমান যদি 1 হয় তাহলে 3s 3p 3d এভাবে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করে থাকে। তো এই কারণে তোমাদের সাধারণত এই সমস্যাটুকু হয়ে থাকে পারমাণবিক সংখ্যা 20 পেরিয়ে যখন তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে যাবা, তখন তোমাদের সাধারণত এই প্রবলেমটি দেখা দিবে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে বাকি মৌলগুলোর ক্ষেত্রে এ ধরনের ব্যতিক্রম নিয়ম পরিলক্ষিত হয় এবং ব্যতিক্রম নিয়মে সেটি করতে হয়। তার আগে কিন্তু এই রুলসগুলো কিন্তু 20 পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। অর্থাৎ এখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবে সাধারণত ইলেকট্রন বিন্যাসগুলো করা যায়। আমরা এখানে একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি এই সারণীটা অনুসারে। প্রথমত এখানে হচ্ছে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p। এই হিসাব অনুযায়ী পরমাণু অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে। অর্থাৎ এই যে এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3s 3p 4s, তারপর হচ্ছে 3d 4p 5s। অর্থাৎ তোমাদের আগে যে শক্তিক্রমগুলো দেখিয়েছিলাম ঠিক এভাবেই। কিন্তু আমরা এখানে যদি প্র্যাকটিক্যালি একটি উদাহরণ মৌলর সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে অনেক সুবিধা হবে। আমরা একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি। এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে কত? 19। প্রথমে 1s, এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2, অর্থাৎ এস সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, সর্বোচ্চ 2টি ইলেকট্রন সে ধারণ করতে পারে। তাহলে 1s, তাহলে ইলেকট্রন কয়টি ইলেকট্রন সে ধারণ করবে? 2টি। তাহলে আরও রয়ে গেছে কয়টি? 17টি। তারপর হবে 2s, এখানেও এস রয়েছে উপশক্তি স্তর, তাহলে এখানে কিন্তু 2টি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারবে। তারপর রয়েছে 1s 2s, তারপর যেতে হবে আমাদের 2p। এই যে 2p, এখানে আমরা 2p এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6, আমরা এখানে দিয়ে দিলাম 6। তারপর 2pর পরে রয়েছে 3s, এখানে আমরা দিয়ে দিলাম 3s। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, তাহলে এখানে টোটাল কয়টি ইলেকট্রন গেল? 2 2 4 আর 6 10, 10 আর 2 12, আমাদের কিন্তু আরও অলরেডি 60টি ইলেকট্রন রয়ে গেছে। এখন 3s তারপরে যে ইলেকট্রনটি প্রবেশ করবে সেটা হচ্ছে 3p। তাহলে 3p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তাহলে আমরা আরও 6টি ইলেকট্রন দিয়ে দিলাম। তারপরে রয়েছে 4s, এই যে এখানে 4s, তাহলে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 1, এখানে আমরা এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2, কিন্তু এখানে আমাদের ইলেকট্রন প্রয়োজন হচ্ছে আরেকটি, সেজন্য আমরা এখানে একটি ইলেকট্রন দিয়ে দিলাম। এখন আমরা একটি হিসেব করে দেখি। 2 2 4 14, 10 2 12, 12 আর 6 18, 18 আর 1 হচ্ছে 19। সেমভাবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ঠিকইভাবে, কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যায়। আমরা একটু দেখব স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হয় এবং পরবর্তী ইলেকট্রনগুলো মূলত কেন ব্যতিক্রম হয়ে থাকে। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, অর্থাৎ এস শক্তি যে শক্তি স্তরটি রয়েছে সেটি 3d অরবিটালের শক্তির চেয়ে কম। তাই পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে কি করেছে? মানে প্রবেশ করেছে। কেন? কারণ এখানে যে আমরা প্রথম যে নিয়মটি পড়েছি যে 3s 3p 3d, এখানে কিন্তু প্রবেশ করার কথা, কিন্তু সেখানে 3dতে প্রবেশ না করে সেটি কিন্তু
4s এ প্রবেশ করেছে, কারণ 3Dর তুলনায় 4s যে শক্তি স্তরটি রয়েছে সেটির শক্তি স্তর কম, সে কারণে এস উপশক্তি স্তরে এখানে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ইলেকট্রন প্রবেশ করেছে। কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা একটু যদি দেখি যে প্রথম দিকে আছে 1s 2s 2p 3s 3p 6, এই যে এখান পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই, এই যে 3p পর্যন্ত, এখানে এই যে 3p পর্যন্ত, এখান পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ 1s 2s 2p 3s 3p। কিন্তু 3pর পর সেখানে 4s ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু 4sের পর যে অরবিটালটি রয়েছে সেটা হচ্ছে 3d। তাহলে ডি এবং এস এই দুটি অরবিটালের মধ্যে, সাধারণত এই দুটি উপশক্তি স্তরের মধ্যে কোনটির শক্তি কম এবং কোনটির শক্তি বেশি সেদিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে। যেহেতু ডি অরবিটালের শক্তিটি বেশি রয়েছে সে কারণে ডির মধ্যে আগে ইলেকট্রনগুলো প্রবেশ করে থাকে। হ্যাঁ, ডি অরবিটালে যেহেতু শক্তি বেশি রয়েছে এবং 4s অরবিটালের শক্তি কম, তাহলে 4s অরবিটালে কিন্তু ইলেকট্রনগুলো আগে প্রবেশ করে সেখানে পূর্ণ হওয়ার কথা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়েছে, সেটি হচ্ছে এখানে 3dতে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করেছে, যেহেতু ডি অরবিটালের শক্তি এখানে বেশি, কিন্তু 4s অরবিটালের শক্তি হচ্ছে এখানে কম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19 এবং 20তম ইলেকট্রন অরবিটাল পূর্ণ করে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d সর্বশেষ বা 21তম ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন 3d যে অরবিটালটি রয়েছে সেটির মধ্যে 21তম ইলেকট্রন প্রবেশ করে। বিশেষ করে মনে রাখতে হবে, যেখানে ইলেকট্রন বিন্যাস লিখবে তখন এই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে, তা না হলে ইলেকট্রন বিন্যাসের সময় ভুল হয়ে যেতে পারে। এই যে এখানে দেখো 1 2 3 4, তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কেন ডিটি আগে প্রবেশ হয়েছে। যেখানে 3s 3p 3d তারপর হচ্ছে 4s, এ কারণে ডিতে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে এবং 4s এর শক্তি কম থাকায় 4s ইলেকট্রনটি আগে পূর্ণ হয়েছে। এখানে আমরা দেখি আয়রন, স্ক্যান্ডিয়াম, আয়রন এগুলো সবই একই রকমের ব্যতিক্রম। প্রথমে 1s, দ্বিতীয় যে স্বাভাবিক সংখ্যা 12 2s 2p, তাহলে 1s এর দুটি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে এবং দ্বিতীয় উপশক্তি স্তরে রয়েছে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, যে তৃতীয় শক্তি স্তরে রয়েছে 14টি ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আমরা দেখব স্ক্যান্ডিয়ামের পরবর্তী যে ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে সেগুলো স্ক্যান্ডিয়ামের মতো ব্যতিক্রম। এখানে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 অর্থাৎ 26, প্রথম শক্তি স্তরে যেটি রয়েছে 1s, তাহলে এখানে দুটি ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে যেটি রয়েছে 2s 2p, এটা তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু আমি আবার দেখিয়ে দিই যে এই ক্রম অনুসারে উপশক্তি স্তরগুলো বসে থাকে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো প্রথম যেটি রয়েছে এখানে যে 1s দুটি ইলেকট্রন, তারপর 2s 2p এখানে 8টি ইলেকট্রন, তারপর 3s 3p 3d, তারপর রয়েছে 4s। যেহেতু 4-এর পরে আর বেশি ইলেকট্রন নেই, তাহলে এখানে s এর কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুটি এবং বাকি ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করে থাকে। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের পরবর্তী যে মৌলগুলো রয়েছে সেগুলোর s ইলেকট্রনের পূর্বে s ইলেকট্রন পূর্ণ হওয়ার পর বাকি ইলেকট্রনগুলো ডি অরবিটালে প্রবেশ করে থাকে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। সাধারণভাবে দেখা যায় 21 উপশক্তি স্তর p-d অরবিটাল অর্ধেক পূর্ণ, p3 d5 সম্পূর্ণরূপে p6 d10 হলেও সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি p এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 6 এবং d এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10 অর্থাৎ 10, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেগুলো অপূর্ণ থেকে যায়, যেমন p3 d5 এভাবে থাকে। স্বাভাবিকভাবে হওয়ার কারণ হচ্ছে, যেমন এখানে আমরা যদি কি ক্রোমিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস 24 24, অর্থাৎ এখানে আমরা একটু লক্ষ্য করে দেখছি যে 1s 2s 2p 3s 3p 3d 4s, কিন্তু ডি অরবিটালে সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s অরবিটাল হতে একটি ইলেকট্রন ডি অরবিটালে আসে। অর্থাৎ এখানে আমরা দেখি যে
এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে 3d অরবিটাল সুস্থিত অর্ধপূর্ণ, অর্থাৎ সুস্থিত অর্ধপূর্ণ P3 এবং D5। কিন্তু এখানে স্বাভাবিক নিয়ম হচ্ছে D4, অর্থাৎ S যদি দুটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় সেক্ষেত্রে এখানে ডিতে রয়েছে 4টি ইলেকট্রন, কিন্তু সেটি অর্ধেক পূর্ণ কিন্তু হয়নি। সেজন্য কিছু কিছু মৌল আছে যেগুলো ব্যতিক্রম নিয়ম অনুসরণ করে। যেমন এখানে ডি অরবিটালটি অর্ধেক পূর্ণ হওয়ার জন্য এস থেকে একটি অরবিটাল সে নিয়েছে। এ ধরনের ইলেকট্রন বিন্যাসও হয়ে থাকে। তোমরা আশা করি যদি 30 পর্যন্ত সবগুলো ইলেকট্রন বিন্যাস দেখে থাকো তাহলে আশা করি বুঝতে পারো। আইসোটোপ, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সেটি ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ বর সংখ্যা প্রোটন সংখ্যার অর্ধেকের চেয়ে বেশি হয়ে থাকে এবং নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হয়ে থাকে, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। আমরা কিন্তু অলরেডি যখন পরমাণু তোমাদের দেখিয়েছিলাম সেখানে কিন্তু এটি ব্যাখ্যা করেছি। বর সংখ্যা যখন আমরা পূর্বে দেখছি সেখানে চিত্রের মধ্যে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বেশি হচ্ছে কেন। তো এগুলো হচ্ছে সাধারণত একটি মৌলের একাধিক আইসোটোপ থাকে, এই আইসোটোপ থাকার কারণে সাধারণত বর সংখ্যাটা বেশি হয়ে থাকে। হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, কিন্তু সেগুলো প্রকৃতিতে পাওয়া যায় আর বাকিগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না, সেগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করতে হয়। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাহলে হাইড্রোজেনের প্রথম এটির বর সংখ্যা 1, ডিউটেরিয়ামের বর সংখ্যা হচ্ছে 2 এবং ট্রিটিয়ামের বর সংখ্যা হচ্ছে 3। তাহলে হাইড্রোজেনের প্রথমটির যে বর সংখ্যা সেটা হচ্ছে 0, কারণ ডিউটেরিয়ামের যে বর সংখ্যা রয়েছে সেটি যদি আমরা এই বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিই তাহলে থাকে 1। ট্রিটিয়ামের যে বর সংখ্যা রয়েছে 3, সেটি থেকে যদি আমরা তার পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিই তাহলে সেখানে থাকে 2, অর্থাৎ হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 0, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 2। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি? আমরা এখন দেখব পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর কি। আমরা আগেই জেনেছি কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণ সংখ্যা, ভর সংখ্যা হতে হবে একটি নিশ্চয়ই পূর্ণ সংখ্যা। কিন্তু যদি তুমি কপারের পারমাণবিক ভর দেখো তাহলে দেখবে এটি হচ্ছে 63.5 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, অর্থাৎ 63.5 এবং 35.5, সেটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা নয়। এটা কিভাবে সম্ভব? আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর। তার দরকারই বা কি এবং সেটি কেন প্রয়োজন আমরা একটু দেখি। ক্লোরিন একটি পরমাণু ভর হচ্ছে এত গ্রাম, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। প্রত্যেকটি পরমাণুর ভর কিন্তু নির্ণয় করা যায়, সেটি আমরা মৌলের ধারণা যে পাঠটি রয়েছে সেখানে তোমাদের দেখিয়ে দেব 6ষ্ঠ অধ্যায়ে যে পরমাণুর ভর কিভাবে নির্ণয় করতে হয়। কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করে অনেক সমস্যা, সেজন্য একটি কার্বন, অর্থাৎ এই প্রত্যেকটি পরমাণুর তাদের আলাদা আলাদা ভর ব্যবহার করা একটি সমস্যার সৃষ্টি হয়, যেগুলো মনে রাখা অনেক সমস্যা। সেজন্য প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটি ভর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে একটি কার্বন অর্থাৎ 12 আইসোটোপের ভরের 1/12 অংশের একক হিসেবে ধরা হয়, তার সাপেক্ষে পরমাণুর ভর মাপা হয়। অর্থাৎ 12 আইসোটোপ পারমাণবিক ভরের হচ্ছে 1/12 অংশ হচ্ছে এত গ্রাম, অর্থাৎ 1.66 × 10⁻23। এগুলো নির্ণয় করা তোমাদের আমি 6ষ্ঠ অধ্যায় দেখিয়ে দেবো, সেখানে এগুলো বিস্তারিত আলোচনা হবে। তোমরা সেখানে সেগুলো সমাধান করলে সবগুলো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পরমাণুর সংখ্যা সেগুলো তোমরা নির্ণয় করতে পারবা। এখানে রয়েছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে। ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, সোডিয়ামেরও একাধিক আইসোটোপ রয়েছে। যাদের ভর সংখ্যা বেশি থাকবে সে সকল মৌলগুলোর আইসোটোপ একাধিক রয়েছে। সেটি তোমরা ভর সংখ্যা যখন মুখস্থ করবা তখনই বুঝতে পারবা কোন কোন মৌলগুলোর সাধারণত
একাধিক আইসোটোপ রয়েছে। তো গড় আপেক্ষিক ভরের কিভাবে হিসেব করা হয় থাকে আমরা দেখব। প্রথম ধাপ, প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। দ্বিতীয় ধাপ, প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। তৃতীয় ধাপ, প্রাপ্ত যোগফলকে 100 দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। এখানে আমরা দেখব একটি মৌল এ এর দুটি আইসোটোপ আছে, দুটি আইসোটোপ রয়েছে। একটি আইসোটোপের ভর সংখ্যা পি, প্রকৃতিতে ওই আইসোটোপের পরিমাণ হচ্ছে এম, অর্থাৎ তার লিগ্যালি যে ভর সংখ্যা রয়েছে সেটা পি এবং প্রকৃতিতে ওই আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে এম। অপর আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে কিউ, প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এন। তাহলে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত তার একটি সূত্র হচ্ছে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড হচ্ছে 100। এটি তোমরা মুখস্থ করবা। আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে কীভাবে সেটি বার করতে হয়। প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে 35 আর একটি হচ্ছে 35। প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটি হচ্ছে 35 আর একটি হচ্ছে 37, অর্থাৎ একটি হচ্ছে 37 আর একটি হচ্ছে 35। প্রকৃতিতে প্রাপ্ত যে ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ হচ্ছে 75% এবং প্রকৃতিতে প্রাপ্ত যে 37 ক্লোরিনের শতকরা পরিমাণ হচ্ছে 25%। তাহলে এই দুটি কত পরিমাণ রয়েছে তার এবং তার ভর সংখ্যাকে গুণ করে যদি আমরা দুটি মৌলের কে যোগ করে ফেলি তাহলে সেখানে দেখো 35 অর্থাৎ 35 এবং হচ্ছে 75%, 37 এবং হচ্ছে 25% এবং তাদেরকে ভাগ করতে হবে 100 দ্বারা। 100 দ্বারা ভাগ করে দিলে তার দুটি আইসোটোপের অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক গড় বের হয়। তো এভাবে যে কোনো মৌলের একাধিক আইসোটোপের শতকরা পরিমাণ এবং তাদের পারমাণবিক ভর দেওয়া থাকলে তোমরা এই সূত্র অনুসারে এগুলোকে সহজেই বের করতে পারবা। আণবিক ভর, আণবিক ভর এটি খুবই গুরুত্বপূর্ণ। আণবিক ভর হচ্ছে কোনো মৌলের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে গুণফল সমূহকে যোগ করে যে ফল পাওয়া যায় তাই হচ্ছে আণবিক ভর। আমি একটু উদাহরণের মাধ্যমে এটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিড H2S SO4, এটির আমরা আণবিক ভর বের করব। কোনো মৌলের অণুতে পরমাণু সংখ্যা দ্বারা তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে কি করতে হবে, নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, তার পরমাণু সংখ্যা হচ্ছে 2, তারপর সেটিকে করতে হবে যোগ। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 অর্থাৎ 32 এবং তার পরমাণু সংখ্যা এখানে সালফার রয়েছে একটি। তারপর যেটি রয়েছে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 অর্থাৎ 16 এবং তার পরমাণু সংখ্যা রয়েছে এখানে 4টি। আমরা এটাকে গুণ দিই 2 এবং 1 গুণ দিলে 2 হবে, এখানে 32 আর 1 গুণ দিলে 32 হবে। তাহলে 2 আর 32 হচ্ছে 34 আর হচ্ছে 4 ষোলো হচ্ছে 64। 34 আর 64 সেটিকে যদি আমরা যোগ করি তাহলে সেখানে তার ফলাফল আসবে 98। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এভাবে যে কোনো সংকেতের আণবিক ভর তোমরা খুব সহজে বের করতে পারবে। কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, মিথেন, কপার সালফেট, প্রত্যেকটির পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা জানা থাকলে সেটিকে তোমরা আণবিক ভর সেখান থেকে বের করতে পারবে। এটি খুব সহজ, তবে সহজে মনে রাখার
টেকনিকটি হচ্ছে কোনো মৌলের পারমাণবিক ভরকে সে মৌলে অবস্থিত পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে গুণফল সমূহকে যোগ করে যে ফল পাওয়া যায় সেটি হচ্ছে আণবিক ভর। এখন আমরা দেখব তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। এই অধ্যায়ে আমরা আইসোটোপ সম্পর্কে জেনেছি, কিন্তু কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিজেই থেকে ভেঙে আলফা, রশ্মি, বিটা, গামা ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। অর্থাৎ আমরা কিন্তু অনেকগুলো আইসোটোপ প্রকৃতিতে দেখে থাকি, অনেকেই তো আমরা চিনি না। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি, আলোক রশ্মি। আইসোটোপ সাধারণত বিভিন্ন ধরনের আলোক রশ্মি। সূর্য থেকে আমরা অনেক ধরনের রশ্মি পেয়ে থাকি, সেগুলো কিন্তু এক একটি আইসোটোপ হিসেবে কাজ করে থাকে এবং সবগুলো প্রকৃতির জন্য যেমন উপকারী নয় এবং সবগুলো প্রকৃতির জন্য তেমন ক্ষতিকারকও নয়। কিছু কিছু আইসোটোপ আছে যেগুলো প্রকৃতির বিভিন্ন কাজে ভালো করে থাকে এবং কিছু কিছু আছে যেগুলো মন্দ করে থাকে। যেমন অতি বেগুনি রশ্মি, সেটি পরিবেশের জীবের জন্য একটি খুব ক্ষতিকারক। সেজন্য কিন্তু অতি বেগুনি রশ্মিটা সাধারণত অতি বেগুনি রশ্মি যে আইসোটোপটি রয়েছে সেটি কিন্তু প্রকৃতির জন্য খুবই হুমকি। তাছাড়া আলফা, গামা, বিটা এ ধরনের রশ্মি, এ ধরনের আইসোটোপ ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ে আলোক রশ্মিগুলো ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের রোগ নির্ণয় যেমন আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে এই সকল ক্ষেত্রে এই ধরনের আলোক রশ্মিগুলো আমরা ব্যবহার করে অনেক রোগ নির্ণয় করে থাকি। অনেক ধরনের সমস্যা যেগুলো থাকে মানুষের, সেগুলো আইডেন্টিফাই করতে এ ধরনের আলোক রশ্মিগুলো ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এ পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়ান 99 টিসিকে শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামারশ্মি বিকিরণ করে এবং তখন বাইরে থেকে গামারশ্মি শনাক্ত করে ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়ান 99-এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, তাই সামান্য সময়ে এর তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি অনেক নিরাপদ। সাধারণত এটি এক্স-রে এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। রোগ নিরাময়ে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার কিংবা বিভিন্ন রোগের ক্ষেত্রে থেরাপি দিয়ে থাকি, সেগুলো সাধারণত এই আইসোটোপগুলোর রশ্মি দ্বারা করা হয়ে থাকে। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ 131 আই সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপগুলো থাইরয়েড পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত এবং থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। টিউমার উপস্থিতি নির্ণয় এবং নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ 60 কার্বন অক্সাইড অর্থাৎ সিও ব্যবহার করা হয়। এ থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 অর্থাৎ ফসফেট ব্যবহার করা হয়ে থাকে। যেগুলো ব্যবহার করা হয় এগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা। কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, আমরা কৃষিক্ষেত্রে কিন্তু এই ধরনের আলোক রশ্মি বা আইসোটোপের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত বিভিন্ন ধরনের উদ্ভিদের জেনেটিক্স প্রক্রিয়া যে আমরা বিভিন্ন ধরনের জাত উন্নয়ন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আইসোটোপ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আমাদের চারপাশে যে সকল ফসল রয়েছে যেমন বিভিন্ন ধরনের সবজি কিংবা বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ফলের গাছ, সেগুলোকে কিন্তু জেনেটিক্স প্রক্রিয়ায় সাধারণত সেগুলোর জাত উন্নয়ন করা হয়ে থাকে। যেমন হাইব্রিড নামে যে সকল গাছ রয়েছে সেগুলোকে সাধারণত আইসোটোপের মাধ্যমে এগুলোর জাত উন্নয়ন করে উন্নত জাত করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ফসলের পুষ্টিতে বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। সার মূল্যবান বস্তু, তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। একদিকে প্রয়োজনের অতিরিক্ত সার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে ফসলের উৎপাদন কম হয়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কী পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে তা জানা যায়। অর্থাৎ আমরা জানি গাছ সম্পূর্ণরূপে নাইট্রোজেনের উপর নির্ভরশীল এবং নাইট্রোজেনের কারণেই কিন্তু নাইট্রোজেন গ্যাসের কারণে গাছ কিন্তু সাধারণত সবুজ থাকে এবং সবুজ থাকলে গাছে পর্যাপ্ত পরিমাণ সালোক সংশ্লেষণ হয় এবং তার প্রয়োজনীয় খাদ্য এবং খনিজ লবণ সেটি সে গ্রহণ করতে পারে। সেজন্য নাইট্রোজেন এবং ফসফরাস এটি খুবই গুরুত্বপূর্ণ
এবং এই গাছকে আইসোটোপের মাধ্যমে পরীক্ষা করে সেটাকে নাইট্রোজেনের পরিমাণ এবং ফসফরাসের যে পরিমাণ সেটি নির্ণয় করা হয় থাকে, এবং সে অনুযায়ী তাদেরকে কিন্তু সার এবং কীটনাশক, হ্যাঁ, এগুলো আমরা প্রয়োগ করতে পারি। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন এবং তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এ সকল তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত করা এবং পরিমাপ করা হয়। পোকামাকড় নিধনে বা নিয়ন্ত্রণে আইসোটোপের কি ব্যবহার করা হয় আমরা সেটি দেখে নেব। ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সব সময় মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায়, তেমনি এদের মাধ্যমে রোগ জীবাণু ও উদ্ভিদে প্রবেশ করে। এ সকল পোকামাকড় ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশক পরিবেশ সময় আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করা হয় থাকে। তেজস্ক্রিয় আইসোটোপের সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যেতে পারে। ফসলের মান উন্নয়ন বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসল উৎপাদন করা হয়, যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম যে জেনেটিক্স প্রক্রিয়ায়, হ্যাঁ, সেটি জাত উন্নয়ন করা হয় থাকে। বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপ ব্যবহার কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি বের হয়। তাপ শক্তি সাধারণত এমন একটি শক্তি যেটি সাধারণত যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি থেকে রূপান্তরিত হয়। এই তাপশক্তির মাধ্যমে সাধারণত বিভিন্ন ধরনের মেশিনারি ইঞ্জিন যেগুলো রয়েছে, প্রত্যেকটি ইঞ্জিন কিন্তু এই তাপশক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং তাপশক্তির দ্বারা সেগুলো সাধারণত শক্তি উৎপাদন করে থাকে। তো পর্যায় সারণীতে বিভিন্ন ধরনের মৌল রয়েছে যেগুলো কি ফিশন বিক্রিয়া ঘটালে এখানে তাপশক্তি উৎপন্ন হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরেনিয়াম। এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা সেটিকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলে থাকি, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। তোমাদের পদার্থ বইয়ের চতুর্থ অধ্যায়ে এটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিউক্লিয়ার অর্থাৎ এই পারমাণবিক যে মৌল রয়েছে সেটিকে দ্বারা পারমাণবিক যে ইউরেনিয়াম মৌলটি রয়েছে সেই ইউরেনিয়াম মৌলকে ব্যবহার করে, অর্থাৎ ইউরেনিয়ামের সাহায্যে সাধারণত তাপশক্তি উৎপাদন করে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যেটি বাংলাদেশে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেটি কিন্তু এই ধরনের আইসোটোপ এবং রাসায়নিক মৌল দ্বারা এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে, অর্থাৎ এটা অলরেডি হয়ে গেছে এবং চালু হয়ে গেছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায়। তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব, এটি খুবই মারাত্মক একটি ক্ষতিকারক পদার্থ, যেটা পরিবেশের এবং জীব এবং গাছপালার জন্য সেটি খুবই হুমকি স্বরূপ। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকার আসে, সে কথা সত্যি, কিন্তু এটি আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা, বেটা বা গামা রশ্মি নির্গত হয় তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে, যার ফলাফল হিসাবে ক্যান্সারের মতো রোগও হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে। 1986 সালে রাশিয়ার চোরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকার পরিবেশ দূষণ হয়েছে। অর্থাৎ এটি এমন একটি পদার্থ যেটি পরিবেশ এবং জীবের জন্য খুবই হুমকিস্বরূপ। হিরোশিমায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, এবং সেখানে কিন্তু কোনো ফসল উৎপাদন হচ্ছে না। অর্থাৎ এই বিষাক্ততা এত পরিমাণ এটির যে সেখানে কোনো ফসল উৎপাদনে মাটিগুলো সক্ষম নয় এবং সেখানে মানুষগুলো কিন্তু স্বাভাবিক জন্মগ্রহণ করতে পারেনি দীর্ঘ সময়, অর্থাৎ মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এটি এত একটি মারাত্মক ভয়াবহ মৌল ইউরেনিয়াম, যেটি আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে এটা কিন্তু মানুষের বিভিন্ন ধরনের জীব যারা রয়েছে তাদের জিনগত পরিবর্তন ঘটিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিকলাঙ্গ করে ফেলতে পারে, প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তো হিরোশিমায় সেখানে পারমাণবিক বোম সেখানে নিক্ষেপ করার পর নাগাসাকি এবং হিরোশিমায় জাপানে সেখানে কিন্তু অনেক বিকলাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী মানুষের জন্ম হয়েছে এবং আদৌ কিন্তু সেখানে কোনো ধরনের ফসল জন্মেনি।
তো এই ধরনের বিষাক্ত গ্যাস এবং সেটি পরিবেশের জন্য কিন্তু মারাত্মক হুমকি, মানুষের জন্য কিন্তু হুমকি। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এটি খুবই সতর্কতার সাথে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এর প্রভাব ভালো দিক যেমন রয়েছে, তার খারাপ দিকও রয়েছে। তো ভালো এবং খারাপ উভয় দিক বিবেচনা করে এটিকে নিয়ে কাজ করতে হবে এবং এটিকে এমন জায়গায় স্থাপনা করতে হবে যাতে কোনো কারণে যদি সেখানে কোনো দুর্ঘটনার সমস্যার সম্মুখীন হয়, যাতে সেখানে আশপাশের পরিবেশ এবং মানুষের যাতে ক্ষতির কারণ না হয়। ধন্যবাদ সবাইকে। তোমাদের তৃতীয় অধ্যায় সম্পূর্ণ পার্টটি আলোচনা করেছি। এভাবে প্রত্যেকটি পার্ট তোমাদের আমি রসায়নের আলোচনা করে দিব এবং এই পার্টগুলা থেকে সাধারণত যে সাজেশনগুলো দেওয়া হবে সেই সাজেশনগুলো তোমরা ফলো করে সাজেশনগুলো পড়ে ভালো একটি ফলাফল বয়ে আনতে পারবে আমি আশা রাখি। এবং এই সাজেশনগুলোতে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। ইনান লার্নিং হোমের পক্ষ থেকে আবারও দেখা হবে নতুন কোনো পার্ট নিয়ে।